স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমাকে? স্যার জাস্ট এ মিনিট। ওকে, তাহলে চলো, এখনকার টপিকটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন এল। প্রথমেই চলো আমরা কিছু টার্মিনোলজি শিখে আসি। টার্মিনোলজি। আচ্ছা, জুমটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। লাইক যেমন এখন এই ক্যামেরাটা একেবারে সাইডে রয়ে গিয়েছে, এটা সেন্টারে আসছে না। তো এটা আমার জন্য একটু বিরক্তিকর। আসো স্যার, সেক্সুয়াল রিপ্রোডাকশনে যখন যাবা প্রথমে তোমাকে কিছু টার্মিনোলজি শেখা লাগবে। নাম্বার ওয়ান। নাম্বার 1, হোমোথ্যালিক। হোমোথ্যালিক অ্যালগি। নাম্বার 2 তে আসবে হেটেরোথেলিক অ্যালগি। আচ্ছা, আমি জাস্ট এটাকে একটা টার্মিনোলজি দিয়ে বোঝাই, যে এই টার্মিনোলজি তোমরা আহ, আগেও আগেও পড়েছিলে স্যার। লাইক ক্লাস 9-10-ও পড়েছিলে, তারপরে চ্যাপ্টার 7-এ, বোটানির চ্যাপ্টার 7-ও পড়েছিলে। সেই টপিকটা কি দেখো, আমি লিখছি, দেখো ধরতে পারো কিনা, দেখো স্যার। দেখো, এবার আমাকে বলো তোমরা এটার মিনিং বুঝতে পারতেছো কিনা, বলো। মনোইশিয়াস মানে কি বলো? মনোইশিয়াস মানে কি? এই যে লেখা হয়েছে মনোইশিয়াস, মনোইশিয়াস মানে কি? চ্যাপ্টার 7-এ ছিল, জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মে ছিল যে যদি একই প্ল্যান্ট বডিতে মনো মানে ওয়ান, ওয়ান বডি ক্যারিজ বোথ সেক্স অর্গান, তখন সেটা কি হবে? মনোইশিয়াস। ঠিক আছে। আর ডাইশিয়াস মানে কি? দুইটা ডিফারেন্ট বডি আলাদা আলাদা ভাবে দুইটা সেক্স অর্গান ক্যারি করছে। এখন চিন্তা করো, হোমো মানে কি স্যার? হোমো। হেটেরো মানে ডিফারেন্ট, তাহলে হোমো মানে কি? সেম। সেম বডিতে যদি বোথ সেক্স অর্গান স্টে করে তখন তুমি তাকে বলবা হোমোথ্যালিক অ্যালগা। লাইক আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে একই বডি থেকেই, মানে সেম বডি থেকেই কি প্রডিউস হবে বলতো? দুইটা অপোজিট গ্যামিট। তো সেই দুইটা অপোজিট গ্যামিটের নাম কি বলো? স্পার্ম এন্ড ওভাম। তখন তুমি তাকে বলবা হোমোথেলিক অ্যালগি। আর যদি স্পার্ম প্রডিউস হয় একটা প্ল্যান্ট থেকে, ওভাম প্রডিউস হয় আরেকটা প্ল্যান্ট থেকে, তখন তুমি তাকে বলবা হেটেরোথেলিক অ্যালগি। আশা করি এটা বোঝাতে পেরেছি। তাহলে এই টার্মিনোলজিটা মাথায় রাখা লাগবে। এরপরে আসেন, সেক্সুয়াল রিপ্রোডাকশন 3 রকমের। সেক্সুয়াল reproductions equal to three times. Three times.
আমি লিখছি বোর্ডে ওয়ান বাই ওয়ান, দেখো স্যার। নাম্বার ওয়ান, আইসোগেমি। আইসোগেমি। তাহলে সেকেন্ডটা কি হতে পারে? অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগেমি। সরি, আইএসও। থার্ড ওয়ানটা হচ্ছে উওগেমি। উওগেমি। এখন আসো, এই নামগুলোর মধ্যে মিনিংটা আছে। আসো স্যার, এখানে আইসো মানে সেম, গ্যামি মানে গ্যামিট, মানে সেম গ্যামিট। বুঝতে পারতেছো যে স্পাম, ওভাম, দুইটা গ্যামিটই কি হবে? সেম হবে। স্যার, একটু আমি একটু বিরক্ত বোধ করছি যে আহ, বারবারই জুমের যে মিররটা, এটা সেন্ট্রালাইজ হচ্ছে না, এটা একটা সাইডে রয়ে গিয়েছে। ওকে, চলবে। এখন আসো স্যার, যে আইসো মানে হচ্ছে সেম, আর গ্যামি মানে গ্যামিট। তার মানে যদি এমন হয় দুইটা গ্যামিটের দুইটা অপোজিট গ্যামিট, একটা হচ্ছে স্পার্ম আর একটা হচ্ছে ওভাম, দুইটা দেখতে একই রকম, আইসোলেট করা যাচ্ছে না কোনটা স্পার্ম কোনটা ওভাম, তখন তুমি এই দুইটা অপোজিট গ্যামিটের ফিউশনকে বলবা আইসোগেমাস সেক্সুয়াল রিপ্রোডাকশন। আইসোগেমাস সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে? তাহলে আইসোগেমি বুঝে গেল। আইসো মানে সেম গ্যামিট, সেম বলতে বোঝানো হয়েছে ইন রেসপেক্ট অফ দেয়ার সাইজ এন্ড শেপ। সেকেন্ড ওয়ান আসো, অ্যানাইসোগেমি। এইটা হচ্ছে স্পার্ম, আর এইটা হচ্ছে ওভাম। বলো কি বুঝলা? তাদের শেপ সেম, বাট সাইজ ডিফারেন্ট। শেপ সেম, বাট এই দেখো একই শেপের দুইটা, কিন্তু সাইজ ডিফারেন্ট, এবং অবশ্যই ওভামটা সাইজে বড়, স্পার্মটা সাইজে ছোট। এরকম দুইটা অপোজিট গ্যামিটের ফিউশনকে বলে অ্যানাইসো। আইসো মানে সেম, অ্যানাইসো মানে ডিফারেন্ট। ঠিক আছে? ওকে, আশা করি এটা বুঝে গেছো। আর উওগেমি যেটা, উওগেমা সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা, সেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল। আমাদের ক্ষেত্রে এই উওগেমা সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে থাকে হিউম্যানের ক্ষেত্রে, এবং বলা হয়ে থাকে উওগেমা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স টাইপের সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেটা কেমন? এই দেখো, একটা হিউজ জাইগান্টিক ওভাম, একটা ওভামকে আমরা দেখতে পাচ্ছি, এবং সে নন মোটাইল, তার কোনো ফ্ল্যাজেলা থাকবে না, সে মুভ করতে পারবে না। আর তাকে গিয়ে ফিউজ করবে দেখো ছোট্ট সাইজের একটা স্পার্ম। তাহলে এরকম দুইটা অপোজিট গ্যামিটের ফিউশনকে বলা হয় উওগেমা সেক্সুয়াল রিপ্রোডাকশন, অথবা ইন শর্ট উওগেমি। তাহলে দেখা যাচ্ছে এটা ডেফিনেশনটা একটু বলি, যেহেতু এটা এক্সামে আসবে বা আসতে পারে। সেটা হলো, ওয়ান মার্কের কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে তো যে হোয়াট ইজ উওগেমা সেক্সুয়াল রিপ্রোডাকশন, তখন তুমি বলবা স্মল মোটাইল মেল গ্যামিট। স্মল মোটাইল, মোটাইল কেন? কারণ তার ফ্ল্যাজেলা আছে। স্মল মোটাইল মেল গ্যামিট fused with large non-motile female gamete, that means ovum, is called oogama sexual reproduction or oogamy. দেখো বুঝতে পারলে কিনা? তাহলে
এই তিনটা টার্মিনোলজি আমাদেরকে স্যার আলাদাভাবে, ইয়েস স্যার বলেন। আইসোগ্যামি আর অ্যানিসোগ্যামিটা একবার ব্রিফ করতে পারবেন? জি স্যার ব্রিফ করতে পারবো। আইসো মানে সেম, গ্যামি মানে গ্যামিট। দুইটা গ্যামিটেই দেখো একই রকম, মানে বোঝা যাচ্ছে না কোনটা স্পাম কোনটা ওভাম। এই দুইটা গ্যামিটের সাইজ এন্ড শেপ যদি একই রকম হয় তাকে তুমি বলবা আইসোগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন। যদি ডিফারেন্ট টাইপের হয়, ডিফারেন্ট টাইপ মানে তাদের সাইজ ডিফারেন্ট, শেপ সেম, তখন বলবা অ্যানাইসোগ্যামাস। আর যদি এটা হয় স্মল মোটাইল মেল গ্যামিট ফিউজড উইথ লার্জ নন মোটাইল ফিমেল গ্যামিট, তখন তুমি তাকে বলবা oogamous sexual reproduction. সো এটা হচ্ছে আইসোগ্যামিটস, এরা অ্যানাইসোগ্যামিটস, আর এরা হচ্ছে oogamets। আর তাদের ফিউশনকে বলা হয় আইসোগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন অথবা ইন এ ওয়ার্ড আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন অথবা ইন এ ওয়ার্ড অ্যানাইসোগ্যামি, oogamous sexual reproduction অথবা in a word oogamy. Soha, থ্যাংক ইউ স্যার। most welcome. Any more question from your side? তোমরা কি কিছু আস্ক করবা? দেখো ওকে স্যার, তাহলে যদি আস্ক করা না হয়ে থাকে আমি তোমাদেরকে বলতে পারি যে রিপ্রোডাকশন ওভারঅল অ্যালগি নিয়ে যে রিপ্রোডাকশন সেই টপিকটাও শেষ। তাহলে এখন আমরা শুরু করতে পারি একটা পার্টিকুলার অ্যালগা নিয়ে স্টাডি, যার নাম ইউলোথ্রিক্স। তো চলো শুরু করি ইউলোথ্রিক্স নিয়ে স্টাডি, চলো। আমাদের বাসার আশেপাশে মাহফিল হচ্ছে, তোমরা কি মাহফিলের সাউন্ডটা পাচ্ছো? মাইকের সাউন্ডটা পাচ্ছো? না স্যার। ভেরি গুড, তার মানে এই এয়ারপোর্টটার মানে নয়েজ ক্যান্সেলেশন ইয়েটা আছে। ওকে স্যার, তাহলে চলো শুরু করি ডিটেইল স্টাডি অন জেনাস ইউলোথ্রিক্স। ডিটেইল স্টাডি অন, আমরা কোন জেনাসটা নিয়ে স্টাডি করব? জেনাস ইলোথ্রিক্স। ইউলোথ্রিক্স, THRIX, ইউলোথ্রিক্স। তো ইউলোথ্রিক্স এর আন্ডারে কয়েকটা স্পিসিস এর নাম বলে ফেলি, যেমন ইউলোথ্রিক্স জোনাটা, ZONATA জোনাটা। এরপরে আছে ইউলোথ্রিক্স সাবকনস্ট্রিক্টা, সাবকনস্ট্রিক্টা, ঠিক আছে। তো এইভাবে করে অনেকগুলো জেনাসের নামই আছে, এই দুইটা মনে রাখলেই চলবে, ইউলোথ্রিক্স জোনাটা, ইউলোথ্রিক্স সাবকনস্ট্রিক্টা। ওকে স্যার, এখন আসো আমি ডিরেক্ট ডায়াগ্রামটা ড্র করব। ডায়াগ্রামটা ড্র করে এটার ভেজিটেটিভ স্ট্রাকচারটা তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে ফার্স্টে আমরা এই অ্যালগিটার স্ট্রাকচার নিয়ে স্টাডি করব। কোন স্ট্রাকচার? ভেজিটেটিভ। ভেজিটেটিভ স্ট্রাকচার। ওকে, এখন খেয়াল করো, তোমাদেরকে আগেও বলেছি লাস্ট ক্লাসে যে এটা একটা ফিলামেন্টাস অ্যালগা, এটা একটা ফিলামেন্টাস অ্যালগা। এখন ফিলামেন্টাস অ্যালগা মানে কি স্যার বলো? ফিলামেন্টের ডেফিনেশন তোমাদের পারা উচিত, যেহেতু এটা তোমরা আহ, আহ, আগের ক্লাসেও শিখেছিলে যে ওয়েন এভার, বলো, কেউ কি বলতে পারবে? আচ্ছা, আমি বলছি স্যার।
ফিলামেন্ট মানে হচ্ছে whenever one cell sit upon another and form longitudinal body structure, এরকম বডি স্ট্রাকচারকে আমরা বলবো ফিলামেন্ট। তো চলো আমরা দেখি নেই। ফার্স্ট অফ অল তুমি একটা সারফেস ড্র করবে, আর বায়োলজিতে এই সারফেসকে কি বলে? বায়োলজিতে এই সারফেসকে বলে সাবস্ট্রেটাম। এবার আমি অ্যালগাল বডিটাকে ড্র করছি, দেখো। অনেকটা মানে ক্লাব শেপ, ক্লাব, বাংলা যেটাকে আমরা বলি মুগুরের মতো দেখতে, লাউ এর শেপ, ক্লাব শেপ। এটা হচ্ছে একেবারে বটমের যে সেলটা আছে, এটা, এই সেলটার কালার হবে ট্রান্সপারেন্ট বা কালারলেস, এবং এটা একটা ডেড সেল, বেশ হার্ড একটা ডেড সেল, এটার নামও তোমরা জানো, হোল্ড ফার্স্ট। এবার তুমি উপরের সেল গুলাকে ড্র করবা, দেখো আমি ড্র করে করে যাচ্ছি একটা একটা করে। এই যে একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা সেল ড্র করলাম, এন্ড 4 নাম্বার সেলটা ড্র করলাম। এই টপ মোস্ট সেলটার নাম হচ্ছে অ্যাপিক্যাল সেল, অ্যাপিক্যাল সেল। তাহলে এটা যদি অ্যাপিক্যাল সেল হয়, হোল্ড ফার্স্টটা কি সেল হবে? বেস থেকে বেসাল সেল। এই সেলটা ডেড, এই সেলটা কালারলেস, এই সেলটা ট্রান্সপারেন্ট, হোল্ড ফার্স্টটা। আর এরপরে বাকি যে সেলগুলো আছে এরা সবাই লিভিং সেল, ইনক্লুডিং অ্যাপিক্যালস। এই পর্যন্ত এরা সবাই লিভিং বডি সেল, লিভিং বডি সেল। এখন আসো, এই সেলগুলোর ভেতরে কি ড্র করবা? তো আমি জাস্ট একটা ড্র করে তোমাদেরকে দেখাই দিচ্ছি, বাকিগুলা তোমাদেরকে ড্র করতে হবে। জাস্ট একটা সেলে দেখিয়ে দিচ্ছি তোমাকে, 1 2 3 4, 4টা সেলে একই রকম কম্পোনেন্ট তোমাকে ড্র করতে হবে। সো এখানে তুমি একটা বেল্টের মতো স্ট্রাকচার ড্র করবে, বেল্ট। এই দেখো আমি ড্র করেছি, এটা হচ্ছে বেল্ট শেপ ক্লোরোপ্লাস্ট। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, আমি এটাকে আমি একটু বড় করে দেখাই, যে এই যে এইভাবে করে ড্র করেছি, মনে হচ্ছে একটা একটা স্ট্রাকচার অনেকটাই কার্ভ করে আছে। এটাই হচ্ছে তার ক্লোরোপ্লাস্ট, এবং এই ক্লোরোপ্লাস্টকে তুমি বলবা, অনেকগুলো নামে ডাকা হয়, বেল্ট শেপ, গার্ডেল শেপ, গার্ড করে আছে সেখান থেকে গার্ডেল শেপ বলা হয়। তো এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবার দেখো, এই স্ট্রাকচারটা তোমাকে 1 2 3 4টা সেলে হোল্ড ফার্স্টে ড্র করবা না, যেহেতু এটা ডেড সেল, ওর মধ্যে এটা থাকবে না, বেল শেপ ক্লোরোপ্লাস্ট থাকবে না। এবার আমি রেড মার্কার দিয়ে ঠিক বেল্টের মাঝে নিউক্লিয়াসটাকে ড্র করছি, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক বেল্টের মানে সেন্টারের দিকে একটা ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস দিবা। ওকে স্যার, তাহলে নিউক্লিয়াস দেয়া হয়ে গেল। এবার আসো, ঠিক নিউক্লিয়াসের নিচে কয়েকটা ভ্যাকুয়াল দিতে পারো, সেল ভ্যাকুয়াল থাকে। আর যেটাকে তুমি বলছো বেল্ট শেপ বা গার্ডেল শেপ, কি বেল্ট বা গার্ডেল শেপ? হোয়াট? গার্ডেল শেপ ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, তার সারফেসে তুমি কতগুলো ওভাল শেপের বডি ড্র করবা। এই ওভাল শেপের বডি গুলাকে বলা হয়েছে পাইরিনয়েড। পাইরি পাইরিনয়েড, ঠিক আছে। তাহলে এই যে যেটাকে আমরা পাইরিনয়েড হিসেবে লেবেল করলাম,
এই পাইরিনয়েডটার ওয়ালটা, যে আমি যদি এটাকে আউটসাইড একটু বড় করে দেখাই, মনে করো এটা একটা পাইরিনয়েড। এটা এই ওয়ালটা বেসিক্যালি লিপোপ্রোটিন মানে সেল মেমব্রেনের মতো তৈরি, এবং এখানে প্রোটিনের পরিমাণ বেশি। এই জন্য আমরা বলি প্রোটিন মেইড ওয়াল। আর এটার ভেতরে সে স্টোর করে রাখে স্টার্চকে, স্টার্চ অ্যাজ রিজার্ভ ফুড। তাহলে পাইরিনয়েডটা হচ্ছে একটা কালারলেস প্রোটিনেশিয়াস বডি, যেটা স্টার্চ নামের ফুড কার্বোহাইড্রেটকে রিজার্ভ ফুড হিসেবে স্টোর করে রাখে। তাহলে আমরা একটু দেখি এখানে আমরা কি কি দেখালাম। আহ এই ডায়াগ্রামটাতে প্রথমে আমরা দেখালাম একেবারে বটম যেই সেলটা আছে, যেই সেলটাকে আমরা বলছি হোল ফার্স্ট, এবং এটা একটা ফিলামেন্টাস সেল। আমরা দেখতে পাচ্ছি ওয়ান সেল সিট আপন অ্যানাদার এন্ড ক্রিয়েটস লংগিটিউডিনাল বডি স্ট্রাকচার। ওকে, বটমের সেলটা হোল ফার্স্ট, যেটা বেসাল সেল। এটা একটু ইলংগেটেড থাকবে এবং একটু থিক থাকবে, এবং এটাই এন্টায়ার ফিলামেন্টকে সারফেসের সাথে বা সাবস্ট্রেটামের সাথে অ্যাটাচ করিয়ে রাখবে। এবং এটা কিন্তু গ্রো করে পানিতে স্যার, ওয়াটারে গ্রো করে। সেকেন্ডে দেখো স্যার, টপমোস্ট যে সেলটা সেটাকে বলেছো ডোম শেপের অ্যাপিক্যাল সেল, এই যে এই সেলটার কথা বলা হয়েছে। দেন এই অ্যালগাটা শুধু ইলংগেশন হবে, এই সেলগুলা বটম সেলটা ছাড়া সবগুলা সেল যত ডিভাইড করবে এটা উপরের দিকে লম্বা হতে থাকবে, সুতার মতো ইলংগেট করতে থাকবে। ওকে, তো এই গেল মোটামুটি ভেজিটেটিভ স্ট্রাকচার। এবার আসো, এখান থেকে আমরা একটা সেলকে বের করে স্টাডি করবো, জাস্ট একটা সেলকে। তো চলো একটা সেলকে বের করে স্টাডি করি, তেমন কিছু না, একদমই ইজি। আসো, তুমি যখন একটা সেলকে নিয়ে স্টাডি করবা, দেখো একটা সিঙ্গেল সেল এখান থেকে বের করে নিয়ে আসছো। বোর্ডে তাকাও সবাই। আগেই বাউন্ডারি দিয়ে দিবা, এবার মাঝখানে এই সেলটাকে নিয়ে তুমি ডিসকাস করছো। আচ্ছা, এই হচ্ছে সেলটা। তো এখানে আরেকটা লেয়ার দিয়ে নিবা, কারণ আসলে এখানে সেল ওয়াল দুইটা লেয়ারের, বাই লেয়ারের। একটা ইন্টারেস্টিং ফিচার যে এখানে বাই লেয়ারের সেল ওয়াল আছে, এখানেও দেখাই দিবা বাই লেয়ার আছে, এখানেও দেখাই দিবা বাই লেয়ার আছে। আসো স্যার, তাহলে এখানে দুইটা সেল ওয়াল, এটা হচ্ছে একটা সেল ওয়ালের থিকনেস যেটা জিগজ্যাগ করে দিচ্ছি, এটা হচ্ছে আউটার সেল ওয়াল, এবং এটা কেমিক্যালি পেকটোজ দিয়ে তৈরি, পেকটোজ নামের কার্বোহাইড্রেট। আর ভেতরের যেটা আছে, যেটাতে আমি জাস্ট একটা ওয়েভি লাইন দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড সেল ওয়াল। এটা যেভাবে সেলুলোজ দিয়ে তৈরি হয়ে থাকে সেভাবেই সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং ফিচার পাচ্ছি যে তাদের সেলে দুইটা লেয়ার আছে, সেল ওয়াল বাই লেয়ার। বাইরের লেয়ারটা পেকটোজ দিয়ে মেড, পেকটোজ একটা কার্বোহাইড্রেট, আর ভেতরের লেয়ারটা সেলুলোজ দিয়ে মেড। ওকে স্যার, সেলুলোজ মেড রিজিয়নটা, এরপরে এখানে এই জায়গায় যখন আসবা, এখন তুমি ড্র করবা সেল মেমব্রেনকে। তো সেল মেমব্রেনকে আমি ব্লু মার্কার দিয়ে ড্র করছি, এটা হচ্ছে সেল মেমব্রেন। সেল ওয়ালের পরে আছে, সেল মেমব্রেন থেকে কি স্টার্ট হবে বলতো? প্রোটো, প্রোটো, বলতে পারছো না কেন? সেল মেমব্রেন থেকে কি স্টার্ট হবে? প্রোটোপ্লাস্ট। সেল ওয়াল তো ব্ল্যাক মার্কার দিয়ে ড্র করেছি, এখন প্রোটোপ্লাস্ট। এখন এখানে আমি প্রথমেই ওই যে বেল্ট শেপ ক্লোরোপ্লাস্টটাকে ড্র করে নিব, কারণ এটা ড্র করা আমার জন্য ফরজ, ম্যান্ডেটরি। ড্র করে নিলাম, এই হচ্ছে বেল্ট শেপ ক্লোরোপ্লাস্ট। এবার তুমি ঠিক এই জায়গাতে, আমি রেড মার্কার নিচ্ছি, এই জায়গাতে তুমি নিউক্লিয়াসটাকে দেখাবা, ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াসটাকে দেখাবা। ওকে স্যার, নিউক্লিয়াসের নিচে কিছু কি দেখাবা বলো তো? কিছু সেল ভ্যাকুয়াল দেখাবা, শেষ। কোন কোন বইয়ে বলেছে একটা সেল ভ্যাকুয়াল থাকে, সমস্যা নাই, একটা হলে একটা দেখাবেন।
আর এটার সারফেসে কাকে ড্র করবে, এগুলো কি বলেন তো স্যার? ক্লোরোপ্লাস্টের সারফেসে পাইরিনয়েড। পাইরিনয়েড। পাইরিনয়েডের ওয়ালটা কি দিয়ে মেড? পাইরিনয়েডের ওয়ালটা মেড হচ্ছে প্রোটিন দিয়ে। ওয়ালটা মেড হচ্ছে প্রোটিন দিয়ে, প্রোটিন মেড, প্রোটিন মেড ওয়াল। কার? পাইরিনয়েডের। বাট ভেতরে সে কি স্টোর করবে অ্যাজ রিজার্ভ ফুড? স্টার্চ। স্টার্চ। আমার কোয়েশ্চেন হলো, সে ক্লোরোপ্লাস্টের সাথে লেগে থাকে, অ্যান্সার কি দিবা বলো? সে ক্লোরোপ্লাস্টের সাথে লেগে থাকে কেন? কি মনে হয় তোমাদের? আচ্ছা, অ্যান্সারটা আমিই দিই। ক্লোরোপ্লাস্টের মধ্যেই ক্লোরোফিল আছে এবং সেখানেই খাবার সিনথেসিস হবে, এবং সেই খাবারটার নাম হচ্ছে গ্লুকোজ। তো এভাবে করে ইনিউমারেবল নাম্বার অফ গ্লুকোজ যখন মার্জ হবে, ইউ উইল গেট এ স্টার্চ। আর সেই স্টার্চটাই স্টোর থাকে পাইরিনয়েডের ভেতরে। আশা করি এখন বুঝতে পেরেছো। এখন খেয়াল করো, এই যে ভ্যাকুওল গুলা কিন্তু ভ্যাকেন্ট থাকে না, এটার ভেতরে সেল স্যাপ থাকে। সেল স্যাপ, SAP, স্যাপ, সেল স্যাপ। তাহলে বোঝা যাচ্ছে এই যে ভ্যাকুওল গুলো আছে, ভ্যাকুওল গুলো কখনোই কি থাকবে না? ভ্যাকেন্ট থাকবে না। সেল ভ্যাকুওল গুলো সেল স্যাপ দিয়ে ফিল্ড আপ থাকবে। তাহলে এই ছিল মোটামুটি ইউলোথ্রিক্স রিলেটেড স্টাডি। এটা গেল পুরা বডির স্ট্রাকচার, মানে ভেজিটেটিভ স্ট্রাকচার। আর এটা হচ্ছে একটা সেল নিয়ে স্ট্রাকচার। তো একটা সেল নিয়ে যখন ডেসক্রাইব করতে বলবে, তখন আমি বলবো এখানে দুইটা সেল ওয়াল আছে, বাইলেয়ার্ড সেল ওয়াল আছে। বাইরের সেল ওয়ালটা পেকটোজ দিয়ে মেড, আর ভেতরের সেল ওয়ালটা সেলুলোজ দিয়ে মেড। তারপরেই প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্টের ভেতরে আছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে সাসপেন্ডেড থাকবে বেল্ট শেপ, গার্ডেল শেপ ক্লোরোপ্লাস্ট। আর সেই ক্লোরোপ্লাস্টের সেন্টারের দিকে থাকবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের নিচে একটা বা কয়েকটা সেল ভ্যাকুওল থাকবে, যেটা কি দিয়ে ফিল্ড আপ থাকে? সেল স্যাপ দিয়ে ফিল্ড আপ থাকে। ক্লোরোপ্লাস্টের সারফেসে পাইরিনয়েড থাকে, যেটা কালারলেস একটা প্রোটিন মেড, প্রোটিন ওয়ালটা প্রোটিন দিয়ে মেড, আর তার ভেতরে জমা থাকবে স্টার্চ অ্যাজ রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল। So that's it from my side regarding Eulothrix related study. আমরা যখন নেক্সট ক্লাসে জয়েন দিব, তখন আমরা যে কাজটা করব, এই ইউলোথ্রিক্স রিলেটেড ফার্দার যে স্টাডি আছে সেটা আমরা কমপ্লিট করব। তো দেখো পুরোটা বুঝতে পারলে কিনা। আজকে আমরা আর কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো, আর কয়েক মিনিট সময় আছে। তোমরা যদি চাও কিছু কোয়েশ্চেন আস্ক করতে পারো, আর যদি কোয়েশ্চেন আস্ক করার না থেকে থাকে, আমরা মিটিংটা এন্ড করে দিব। বলো, কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? ইউরোথ্রিক্সটা কি হোল ফাস্ট থেকে গ্রো করে? হোলফাস থেকে গ্রো করে না, ইউলোথ্রিক্সটা গ্রো করবে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে। ইউলোথ্রিক্সটা গ্রো করবে জুওস্পোর থেকে। একটা জুওস্পোর যখন জার্মিনেট করবে, at first it produces two cells, apical cell, basal cell. Basal cell will transform itself into holdfast. Then apical cell divides and redivides and form filament of the body. Abhiyan, থ্যাংক ইউ স্যার। most welcome. স্যার, আর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? Yes sir, yes sir, listening. স্যার গ্লুকোজটা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে? গ্লুকোজটা কার্বোহাইড্রেট, এটা সিনথেসিস হবে ফটোসিনথেসিসের মাধ্যমে ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে সে সিনথেসিস হবে, সে আগে থেকে থাকবে না, সে প্রডিউস হবে থ্যাংক ইউ স্যার। ফটোসিনথেসিসের মাধ্যমে। ওকে রাদিন, আর কিছু আস্ক করবা? অনলাইনে যারা নক দিচ্ছ, আর কেউ কি কিছু আস্ক করবা? ঠিক আছে, ইয়েস স্যার, বলো। বলো স্যার। বাইরের সেল ওয়ালটা কি পেকটোজ দিয়ে মেড? হ্যাঁ, আউটার মোস্ট যে সেল ওয়ালটা, সেটা পেকটোজ দিয়ে মেড।
পেকটিন, পেকটোজ, এটাও কিন্তু কার্বোহাইড্রেট দিয়েই নেই। ওকে স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকো স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।